আমরা সংসদীয় গণতন্ত্রের জায়গায় ভূত হয়ে গিয়েছিলাম এবং এই ভূত হওয়ার কারণে আমরা যত স্টেপ দিয়েছি আমরা পিছিয়ে গেছি। সামনের সংসদে আমরা যেটা দেখব 12 তারিখের পরে যে কিছুটা এলোমেলো তালগোলে ব্যবস্থা দেখব, যে মানুষ যদি ভোটে অংশগ্রহণ করতে পারে তাহলে সেটা অংশগ্রহণমূলক হলো। একথা তো আওয়ামী লীগ শেখ হাসিনাও বলতো যে আগের নির্বাচনগুলো যেহেতু প্রশ্নবিদ্ধ হয়েছে তাহলে কি এই নির্বাচনও প্রশ্নবিদ্ধ হবে? অবশ্যই হবে। সংকট দেখা দেবে মানে হইচই হবে। আমি যেটা বলি, আমি যদি এক কথাই বলি বিএনপির পজিশন ঠিক আছে। এনসিপি বা জামাতের একটা বড় সফলতা কি জানেন? এটা ইউনূস সাহেবের সফলতা হচ্ছে সংস্কার নামক শব্দটাকে মানুষকে খাওয়াইতে পারছেন। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বৈঠক বসতে যাচ্ছে আগামী 12ই মার্চ। এই সংসদ নিয়ে মানুষের মনে অনেক ধরনের আগ্রহ আছে। একটি গণঅভ্যুত্থান পরবর্তী জাতীয় নির্বাচন, সেই নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ, গণভোট, সব কিছু মিলে সংসদ নিয়ে আলোচনা নানান মহলে আছে। সংসদের নানা বিষয় নিয়ে কথা বলবো সাংবাদিক ও গবেষক কামরান রেজা চৌধুরীর সঙ্গে। কামরান, আপনাকে স্বাগত। থ্যাংক ইউ। কামরান, দীর্ঘদিন আপনি সংসদ কাভার করছেন, সংসদীয় রাজনীতির উপরে আপনি নিয়মিত লেখালেখিও করছেন, বিভিন্ন ইন্টারন্যাশনাল পাবলিকেশনেও আপনার লেখা আসছে। এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে যে আমাদের নতুন সংসদ গঠিত হয়েছে, একজন সাংবাদিক এবং সংসদ বিষয়ক গবেষক হিসেবে আপনার কাছে মানে এই সংসদ থেকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন এখন যতটুকু দেখলেন এমপিদের বা এই বিষয়টা? হ্যাঁ, ধন্যবাদ সাজিদুল আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রথম কথা হচ্ছে আমার ইভ্যালুয়েশন বা প্রত্যাশা, সেই জায়গা বলার আগে আমি কয়েকটা কিছু ইনফরমেশন আপনাদের সামনে দিতে চাই। প্রথম হচ্ছে যে এই সংসদে একটা অদ্ভুত দিক আছে যে এই প্রথমবারের মতোই কোনো প্রধানমন্ত্রী ফার্স্ট টাইমার, এবং যেটা সংসদীয় ভাষায় ব্যাক বেঞ্চার বলা হয়, প্রথমবার এমপি। লিডার অফ দ্য অপোজিশন উনিও ফার্স্ট টাইমার। চিফ হুইপ শুধু আছেন, উনি সিনিয়র এমপি। বিরোধী দলীয় চিফ হুইপ যিনি, তিনিও ফার্স্ট টাইমার এবং খুবই ছোট নবীন বয়সের একজন মানুষ। এবং এখানে যারা নির্বাচিত হয়েছেন তাদের বিরাট অংশ ফার্স্ট টাইমার। এটা হচ্ছে প্রেক্ষাপট। এই প্রেক্ষাপটটা কেন হয়েছে? প্রেক্ষাপটটা হওয়ার প্রথম কারণ হচ্ছে শেখ হাসিনার আমলে 2009 সালের পর থেকে সংসদীয় গণতন্ত্র ধরেন 3-4 বছর পর্যন্ত, 3 বছর 11-12 পর্যন্ত মোটামুটি একটা জায়গায় ছিল, সেটা আপনি প্রত্যক্ষ করেছেন আমাদের সঙ্গে একই সঙ্গে। তারপর থেকে কিন্তু সংসদীয় রাজনীতির পতন শুরু হয়েছে 14 সালের 5ই জানুয়ারি নির্বাচনের পর থেকে। আমরা কিন্তু ওই যে কথায় আছে না যে মানুষ হাঁটলে সামনে যায়, ভূত হাঁটলে পেছনে যায়। আমরা সংসদীয় গণতন্ত্রের জায়গায় ভূত হয়ে গিয়েছিলাম এবং এই ভূত হওয়ার কারণে আমরা যত স্টেপ দিয়েছি আমরা পিছিয়ে গেছি। 14 সালের ঘটনাটা সবাই জানে, তারপরেও একটু মানুষকে বললে স্মরণ করিয়ে দেওয়া হয় যে 153 জন এমপি বিনা ভোটে নির্বাচিত হলেন। তাহলে তো নির্বাচনী ব্যবস্থা থাকে না। এবং সেই সময় আমরা দেখেছি যে বিভিন্ন সরকারি সংস্থার লোকেরা কিডন্যাপ করে এর মনোনয়নপত্র প্রত্যাহার করে ওকে ধমকি দিয়ে সংসদ সদস্য নির্বাচন করেছেন। সুতরাং সেখানে একটা বিরাট মানে আমাদের সংসদীয় গণতন্ত্রের যে মূল চেতনা 1966 সালের যে 6 দফা, তার প্রথম শর্তই ছিল বাংলাদেশ একটি সংসদীয় গণতন্ত্র হবে। সেইখান থেকে বিরাট বিচ্যুতি, এবং সেই যে দলটি 6 দফা দিয়েছিল সেই দলের আন্ডারেই, এটা মানা যায় না। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে 18 পরে সবাই জানে রাতে ভোট টোট করে একেবারে সর্বশেষ অবস্থা, একেবারে সর্বশেষ যে মানে তার আন্ডার শেখ হাসিনার আমলে সব দলে অংশগ্রহণ করে যে ভোটটা হলো 2018-তে, বিএনপির মতো দল কি 5-6টা আসন পায় না। তো যাই হোক, সেটা একটা গেল। এই প্রেক্ষাপটে হলো কি, এই যে দীর্ঘ আমাদের রিগ্রেশন, এই রিগ্রেশনের ফলে হয়ে গেছে একটা বিরাট ভ্যাকুয়াম হয়েছে। অনেক নেতা মারা গেছেন, অনেকেই রাজনীতি ছেড়ে দিয়েছেন, সিন থেকে আউট হয়ে গেছেন, গুম খুন থেকে শুরু করে রাজনৈতিক ব্যবস্থাটা ধ্বংস হয়েছিল। আওয়ামী লীগের আমলে সবচেয়ে বেশি সমালোচনা যেটা আমাদের করা উচিত, মানুষ মেরেছে সেটা এক জিনিস, চুরি করেছে সেটা তো কোনোভাবে গ্রহণযোগ্য না, কিন্তু সবচেয়ে বড় ক্ষতি যার কারণে এই সব ঘটনাগুলো ঘটেছে সেটি হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থাটা ধ্বংস করা হয়েছে শেখ হাসিনার আমলে। এবং সেই রাজনৈতিক ব্যবস্থা ধ্বংস করার কারণে তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন। তো সেই কারণে হয়ে গেছে কি, বিরাট একটা শূন্যতা তৈরি হয়েছে। শূন্যতা তৈরি হয়ে গেছে কি, বিএনপির জন্য যদি আপনি বলেন একটি নতুন সরকার গঠন করেছে, তারা প্রচুর ভোট পেয়েছেন, কিন্তু সেই মানের সংসদ সদস্য কিন্তু আমরা এবার দেখব বলে আমার মনে হয় না।
কারণ তারা অধিকাংশ ফার্স্ট টাইমার কখনো সংসদ ভবনে কখনো গেছেন কিনা বা সংসদীয় প্রক্রিয়াটা সঠিকভাবে দেখেছেন কিনা সেটি নিয়ে একটা প্রশ্ন আছে, প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে আর একটা দিক থেকে, যে সংসদ সচিবালয়ের জায়গা থেকে আপনি জানলে অবাক হবেন যে সংসদ সচিবালয়ে হাতে গোনা কিছু মানুষ ছাড়া সংসদীয় প্রক্রিয়াটাকে সাপোর্ট দেওয়ার জন্য যে মানুষগুলো এখন নেতৃত্বে আছেন তারাও সেই মানের নন। তো সুতরাং সামনের সংসদে আমরা যেটা দেখব 12 তারিখের পরে, যে কিছুটা এলোমেলো তালগোলের ব্যবস্থা দেখব, হয়তো এটা আস্তে আস্তে প্রতিদিন ভুল হবে, প্রেসের সমালোচনা হবে, আমরা সমালোচনা করব, আমরা পয়েন্ট আউট করব, সেখান থেকে হয়ে যাবে। কিন্তু বিপত্তিটা ঘটবে অন্য জায়গায়। আগের সংসদগুলোও যেমন খুব বেশি কার্যকর করা যায়নি রাজনৈতিক কারণে, আমি সেরকম একটা আশঙ্কা আমার। দেখুন, প্রথম কথা, আওয়ামী লীগের যে অনুপস্থিতি, দেশের যত কিছুই বলেন আপনি, ফ্যাসিবাদী নামে আখ্যায়িত করেন আর যাই করেন, একটা কথা আপনাকে মানতে হবে যে আওয়ামী লীগ এবং বিএনপি 30 থেকে 35% দুটো দল মিলে অ্যাভারেজে 35% করে মানুষের ভোট তারা পেয়ে থাকে। এবং এখানে একটু করা দরকার যে 2014 সালের নির্বাচনে বিএনপি আসেনি, সেই পার্লামেন্ট কিন্তু যথেষ্ট পরিমাণে সমালোচিত হয়েছিল। 2018 নির্বাচনেও যেটা হলো, বিএনপির মাত্র 6 জন গেল। সেই সংসদও কিন্তু মানে প্রশ্নবিদ্ধ সংসদ ছিল, নির্বাচন তো ছিলই, এমনকি 24-এও যদি আমরা দেখি সেখানে তো আসলে কোনো দলই ছিল না আওয়ামী লীগের, মানে আমরা আর মামারা এই ধরনের একটা কথা রাজনীতিতে চলে। সেই জায়গায় বাংলাদেশে আপনি যেটা বলছিলেন যে আওয়ামী লীগের মানে এখানে অংশগ্রহণ নেই, এবং ওই সময়ে বিদেশি নানান আমাদের কূটনৈতিকভাবে যাদের সঙ্গে আমরা সম্পর্কিত তারাও নানানভাবে এই নির্বাচন এই ব্যবস্থা ইনক্লুসিভ শব্দটা ব্যবহার, এইবারও সেই কথাটা হয়েছে, কিন্তু আওয়ামী লীগকে বাদ দিয়ে কিন্তু ইনক্লুসিভনেসের কথাটা বারবারই ঘুরে ফিরে আসছে। তাহলে কি এই সংসদ নিয়েও কি প্রশ্ন উঠতে পারে? আপনাকে একটু সংশোধন করে দিয়ে আপনি একটু মানে যদি যত্ন করে লক্ষ্য করে থাকেন, সেটি হচ্ছে যে 2018 বা 2024-এর আগে বিভিন্ন কূটনৈতিক মহল থেকে শুরু করে গণতান্ত্রিক বোদ্ধারা যেভাবে ইনক্লুসিভ শব্দটা ব্যবহার করতেন, 2026-এর ইলেকশনের আগে তারা ইনক্লুসিভ শব্দটা ব্যবহার করেন নাই খুব বেশি। আমি শব্দটা কেউ করেন না তা আমি বলছি না, কেউ করেছেন, কিন্তু ইনক্লুসিভ শব্দটা তাদের ছিল না। যারা গণতন্ত্রের ইনক্লুশনের কথা বরাবর বলেছেন, যা দিয়ে আওয়ামী লীগকে মোটামুটি একটা চাপের মধ্যে রাখতে পেরেছিলাম আমরা, সংবাদ মাধ্যম প্লাস আমরা যারা আওয়ামী লীগের সমালোচক, আমরা তাকে চাপ দেখে রাখতে পেরেছিলাম। কিন্তু সেই ইনক্লুসিভ শব্দটা কিন্তু এবার ইলেকশনের আগে খুব বেশি আমরা দেখি নাই, খুব বেশি চাপাচাপি ছিল না। তারা বলছে যে মানুষ যদি ভোটে অংশগ্রহণ করতে পারে তাহলে সেটা অংশগ্রহণমূলক হলো। এ কথা তো আওয়ামী লীগ শেখ হাসিনাও বলতো, শেখ হাসিনা একই কথা বলেছে। আচ্ছা, এখন আমি যে কথাটা বলার মধ্যে আপনি প্রবেশ করেছেন সেটি হচ্ছে যে একটা দল, যে দলটা 30% থেকে অ্যাটলিস্ট 30% ভোট কমান্ড করে, সেই ভোট কমান্ড করা দলকে আপনি ভোটে অংশগ্রহণ করতে দিলেন না, তাহলে এটা ইতোমধ্যে একটা অংশের মানুষের রিপ্রেজেন্টেশন এখানে নাই, এটা আপনাকে মানতে হবে। আচ্ছা, দ্বিতীয়, তারপরে তাই বলে কি একটা দল আসে নাই তাই বলে কি সংসদীয় প্রক্রিয়া চলবে না? অবশ্যই চলবে। দেখুন, আপনি রাজনীতিক পলিটিক্যাল সায়েন্সের ছাত্র, পলিটিক্যাল সায়েন্সে যে কথাটা আছে যে ওয়ার্স্ট ফর্ম অফ ডেমোক্রেসি ইজ বেটার দ্যান বেস্ট ফর্ম অফ ডিকটেটরশিপ অর এক্সট্রা কনস্টিটিউশনাল গভর্নমেন্ট। ইউনূস সাহেবের অন্তর্বর্তী সরকার যা করেছেন, তাদের যে কার্যক্রম, তাদের যে আউটপুট, তাদের যে পারফরমেন্স, সেই দিক থেকে কোনো অংশেই এই যত প্রশ্নবিদ্ধ নির্বাচনই হোক, সে তার মাধ্যমে একটি নির্বাচিত সরকার অবশ্যই তাদের চেয়ে ভালো করবে, এটা আমি বিশ্বাস করি। কারণ এইখানে মিনিমাম একটা গণতান্ত্রিক ফ্লেভার থাকলে মানুষ পার্টিসিপেট করতে পারে, এটি হচ্ছে মূল ধারণা। অন্তর্বর্তী সরকার বা যে কোনো, আমরা 2007-এও দেখেছি এইসব মানে যাদের কোনো জবাবদিহিতে নাই, নির্বাচিত না, তাদের সরকারের আমলে মানুষের পার্টিসিপেশন থাকে না, মানুষ সংকুচিত হয়ে যায়, মানুষ বলে যে না এরা চলে যাক তারপরে করব। অনেক মানুষ কিন্তু বসেছিলেন যে নির্বাচন হোক। আচ্ছা, এখন এই সংসদ, আপনার যে মূল প্রশ্ন আসে যে আগের নির্বাচনগুলো যেহেতু প্রশ্নবিদ্ধ হয়েছে, তাহলে কি এই নির্বাচনও প্রশ্নবিদ্ধ হবে? অবশ্যই হবে, আগে পরে। কারণ হচ্ছে যে আপনি যত কিছুই বলেন, আপনাকে একটা উদাহরণ দিয়ে দিই। বঙ্গবন্ধু হত্যার পরে 1975-এর ঘটনা, বঙ্গবন্ধু হত্যার পরে জিয়াউর রহমান ক্ষমতায় আসলেন, অনেক ঘটনাটা সবাই জানেন। কিন্তু জিয়াউর রহমান কেন 1979 সালে নির্বাচনে আওয়ামী লীগকে আনলেন, বা কেন শেখ হাসিনা আসতে দিলেন তাকে, এটা নিয়ে একটা বড় প্রশ্ন আছে। জিয়াউর রহমান জানতেন, জিয়াউর রহমান কিন্তু একজন মানুষ যিনি বাংলাদেশে অনেক
কিংস পার্টি হয়েছে। একমাত্র বিএনপি একটা কিংস পার্টি, যে পার্টিটা সাকসেসফুল হয়েছে। আর কোনো বাংলাদেশের কোনো পার্টি কিংস পার্টি সাকসেসফুল হয়নি। কেন? বহুবিধ কারণ আছে, এক একজন এক এক কথা বলবেন। কিন্তু মোদ্দা কথা হচ্ছে 1975 সালের ওই সময়গুলো বা আমাদের স্বাধীনতার পরের প্রথম সরকারের আমলে যে ল অ্যান্ড অর্ডার, প্রাইস লেভেল এবং মানুষের প্রতি যে অশান্তি এবং নির্যাতনটা ছিল, সেটা কিন্তু জিয়াউর রহমান সুন্দর করে কন্ট্রোল করেছিলেন। উনি নভেম্বরের 3 তারিখে ক্ষমতায় আসার পরে উনি যেটা করেছেন, হ্যাঁ উনি রাজনৈতিক হত্যা করতে পারেন, অনেক কিছু করতে পারেন, সেটা নিয়ে আলাদা বিতর্ক। কিন্তু যেটা করেছিলেন, সামরিক শাসন জারি করে, কারফিউ জারি করে, একেবারে যেমন 80 টাকার লবণ উনি 1 মাসের মধ্যে 50 পয়সা কেজি শের নিয়ে আসলেন, চালের দাম কমে গেল, মাস্তান যেটা বাকশালী মাস্তানি, তারপরে আওয়ামী লীগের গুন্ডা বাহিনী, সবাই তার আওয়ামী লীগের গুন্ডা বাহিনী না, এছাড়াও কোনো খারাপ লোকজন যারা ছিল তাদের প্রত্যেককে উনি কন্ট্রোল শাস্তা করেছিলেন। সেই কারণে মানুষ ঘুমাতে পারতো। ধরেন আমি তো আপনাদের চেয়ে সিনিয়র, তো ওই সময় আমাদেরকে ধরেন আমাদের বাবা মা বা চাচা মামা যারা বলতেন যে জিয়াউর রহমান আইসা আমাদেরকে ঘুমানোর ব্যবস্থাটা করে দিয়েছিল, মানে মানুষ শান্তিতে ঘুমাইতে পারতেন। এই যে শান্তিতে ঘুমাইতে পারার যে নিশ্চয়তা উনি দিয়েছিলেন, মানুষ অল্প দামে জিনিসপত্র কিনতে পারতেন, এই দুটা ফ্যাক্টরের কারণে। এবং তিনি কিছু পপুলিস্ট আইডিয়া নিয়েছিলেন। আর সর্বোপরি হচ্ছে উনি কিন্তু আর্থিকভাবে অসৎ ছিলেন না। এই কতগুলো ফ্যাক্টরের কারণে করেছেন। আমি এই কথাটা কী জন্য আসলাম, তারপরেও এত জনপ্রিয় হওয়ার পরে উনি কেন আওয়ামী লীগকে আনলেন? শেখ হাসিনা, এবং এটা নিয়ে বইয়ে লেখাই আছে যে শেখ হাসিনাকে অ্যালাউ করা হয়েছিল বাংলাদেশে আসার জন্য, যে এই শর্তে যে আওয়ামী লীগ যেন ওই নির্বাচনে অংশগ্রহণ করে, দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন 1979 সালের। কারণ জিয়াউর রহমান যখন ডিমিলিটারাইজ করবেন, ওনার শাসন করতে গেলে তো সেটা তো পার্লামেন্টের অনুমোদন লাগবে, রেটিফিকেশন লাগবে, না হলে উনি বিপদে পড়ে যাবেন, ওনার বিচার হবে। সেই কারণে উনি যেটা করেছেন, শেখ হাসিনাকে আসতে দিয়েছেন। এটা নিয়ে অনেকেই বলেছেন যে শেখ হাসিনা এসেই জিয়াউর রহমান নিহত হয়েছেন, সেটা আলাদা বিষয়। আমি সেটা মনে করি না, এটা অন্য ভিন্ন প্রেক্ষাপট একটা। কিন্তু জিয়াউর রহমান তাকে একটা কারণে এনেছিলেন, যে আওয়ামী লীগ যদি সংসদে অংশগ্রহণ করেন, এই নির্বাচনে অংশগ্রহণ না করে, তাহলে কোনো একদিন এই সংসদের নির্বাচন নিয়ে, দ্বিতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রশ্ন উঠবেই। আচ্ছা, আপনি অনেক নির্বাচনের কথা শুনেছেন। আপনি কি কখনো 73-এর নির্বাচন নিয়ে জালিয়াতির কথা শুনেছেন? অনেক কথা শুনেছেন। 1979 সালের নির্বাচন নিয়ে কয়টা সমালোচনা যান? বুকে হাত দিয়ে বলুন তো। নাই, কিন্তু খুব বেশি নাই। ওটাও যে খুব ভালো নির্বাচন হয়েছে সেটা নিয়েও হয়তো প্রশ্ন করার জায়গা থাকতে পারে। কিন্তু 1979 সালের নির্বাচন নিয়ে কোনো প্রশ্নই, কারণ হচ্ছে ওইখানে প্রত্যেকটা দল ছিল, আওয়ামী লীগ থেকে হ্যাঁ আওয়ামী লীগ ভাঙা দল ছিল, দুটো ভাঙা দল ছিল, কিন্তু ছিল তো। আচ্ছা, ঠিক একইভাবে ধরেন এখন আমরা একটা ওয়ে আউট করেছি, ইউনূস সরকারকে সরিয়ে যাওয়া, বিদায় করার জন্য দেশের মানুষ ভোটের মাধ্যমে তাদেরকে সরিয়ে দিয়েছে। এটা নিয়ে আমাদের একটা টেম্পোরারি রিলিফ। কিন্তু যখনই এই সরকার কিছুদিন পরে, আরও 5 বছর বা 10 বছর পরে, কিছুদিন পরে দেখবেন যে এই নির্বাচন নিয়ে প্রশ্ন আসা শুরু হবে, লেজিটিমেসি ক্রাইসিসে পড়বে, এবং এটার সমূহ সম্ভাবনা আছে। তবে বিএনপি যদি পারফরমেন্স ভালো দেখাতে পারে, তারা যদি পারফরমেন্স দেখাতে পারে, দেশের মানুষকে কিছু করে দেখাতে পারে, তাহলে প্রেক্ষাপটটা ভিন্ন হতে পারে। আপনি শুরুতে যেই জিনিসটি বলছিলেন যে এইবার পার্লামেন্টের যিনি লিডার অফ দ্য হাউস, ফার্স্ট টাইমার, বিরোধী দলীয় নেতা, এমনকি বিরোধী দলীয় চিফ হুইপও, এর আগের হুইপরাও অনেকে আছেন সিঙ্গেল, হ্যাঁ হুইপ মানে চিফ হুইপ আগের মানে হুইপদের অনেকেই আছে একদম ফার্স্ট টাইমার। এর আগের পার্লামেন্টগুলো, মানে আমি যদি 2009-এর বা 8-এর যে নির্বাচনের, মানে নবম জাতীয় সংসদ, দশম, একাদশ, দ্বাদশ, এই প্রত্যেকটা পার্লামেন্টে কিছু কিছু মানুষ ছিলেন যারা পুরনো পার্লামেন্টেরিয়ান। বিএনপিতেও এই নবম সংসদেও বিএনপির জমিরুদ্দিন সরকার ছিলেন, সালাউদ্দিন কাদের চৌধুরী ছিলেন, মওদুদ আহমেদ ছিলেন, আওয়ামী লীগের সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন, এরকম যারা বাংলাদেশের সংসদের রাজনীতিতে এক একটা লেজেন্ড বলা হয় যাদেরকে। এই পার্লামেন্টে সেটা নেই। সেই জায়গাতে যখন আমরা দেখি যে বিরোধী দলীয় হুইপ একদমই নতুন, একদমই মানে ফার্স্ট টাইম মেম্বার অফ পার্লামেন্ট, এবং উনি প্রথম মানে হচ্ছে একটা নতুন দলের একজন প্রধান, সেক্ষেত্রেও পার্লামেন্টারি যে শব্দটা হুইপিং, এই হুইপিংটা আসলে
কিভাবে বা কেমন হতে পারে, মানে এই জিনিসটা আমিও একটু বোঝার চেষ্টা করছিলাম, আপনি যদি কিছু বলতেন। না, হুইপিং হচ্ছে একটা মজার জিনিস। তো হুইপিংয়ের জায়গাটা মানে মানুষ অনেকেই বোঝে না আসলে হুইপটা কোথায়, সাধারণ মানুষের জানার কথা না। হুইপিংকে যদি আপনি সাধারণ ভাষায় বলা হয় যে যেসব দল সংসদে আছে সেসব দলের সংসদ সদস্যদের কি করতে হবে, কথার কথা বিলে কখন হ্যাঁ বলতে হবে কখনো না বলতে হবে। আপনি লক্ষ্য করে দেখবেন, মানে আপনি তো 2001-এ ছিলেন না, তো দেখা যেত আমি মানে একটা অভিজ্ঞতা শেয়ার করি। তো বিল যখন সংসদে নিয়ে আসতো, তো জমিরুদ্দিন সরকার সাহেব উনি তখন দিতেন, ভোটে দিতেন যে রুলিং পার্টির লোকজন হয়তো মনে করবে যে আমি সংশোধনী নেব না, তাদেরকে না বলতে হবে, হ্যাঁ, অথবা রুলিং পার্টির সদস্যদেরকে হ্যাঁ বলতে হবে, অপোজিশনকে না বলতে হবে। তো উনি তখন করতেন কি, হুইপরা তো কমিউনিকেট করতেনই, বিভিন্ন গিয়ে বলতে এই আপনার মওদুদ আহমেদ সাহেব এরকম করে হাত তুলতেন, এইভাবে আঙ্গুল তুলতেন, যেটা টিভি ক্যামেরায় দেখা যেত না, আমরা গ্যালারি থেকে দেখতাম। এইভাবে হাত তুললেই সবাই মওদুদ আহমেদকে ফলো করতো যে হাঁ বলতে হলে, হাঁ বলার সময় সে হাত তুলবে, তখন সে চিৎকার করবেন। হ্যাঁ, তো জমিরুদ্দিন সরকার আবার এটাকে ব্যাকআপ হিসেবে উনি করতেন কি, যদি রুলিং পার্টির লোকদেরকে হ্যাঁ বলতে হয় তখন বলছে আমি এখন ভোটে দিচ্ছি, সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, এই প্রস্তাবের পক্ষে যারা পক্ষে আছেন তারা হাঁ বলুন। তো এই সুরটা তখন সবাই হাঁ করে চিৎকার করতো। আর যখন না বলতে আপনারা যারা বিপক্ষে আছেন তারা না বলুন। তো এইটা গেল একটা। আর হুইপিংয়ের জায়গাটাই হচ্ছে হুইপিংয়ের সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় হচ্ছে এমপিদেরকে উপস্থিতি এবং সময় মতো তাদেরকে হাজির করানো, মিনিস্টারদের হাজির করানো। কথার কথা একটা বিল আছে বা প্রশ্নোত্তর আছে, সেদিন হয়তো দেখা গেছে মন্ত্রী বিদেশে গেছেন বা কোথাও গেছেন। এই যে কোঅর্ডিনেশনগুলো, এই কাজগুলো, এবং এমপিরা করেন কি অধিকাংশই দেখা যায় মাগরিবের পরে একটা বড় অংশের এমপিরা চলে যান। এই এমপিদেরকে ধরে রাখা, কোরাম ঠিক করে রাখা, এবং কখনো কখনো সরকারের সংসদ এমন একটা কার্যক্রম হুট করে একটা ইমার্জিং ইস্যু এসে যায়, হুট করে একটা ইস্যু চলে আসে, সেই ইস্যুতে ক্ষমতাসীন দল বা বিরোধী দলের কী অবস্থান হবে, এই সিদ্ধান্তগুলো তৎক্ষণাৎ দলীয় লিডার অফ দ্য হাউস বা লিডার অফ দ্য অপোজিশন কী দিচ্ছেন সেটা ইমিডিয়েটলি সংসদ সদস্যদেরকে জানানোর জন্য হুইপ কাজ করেন। তবে এইখানে নতুন সংসদ সদস্য যারা আছেন, আমি জানি না ওনারা কীভাবে এটা কোঅর্ডিনেট করবেন, কারণ সংসদীয় পদ্ধতি আপনি বই দেখে হবে না, আপনার পিছনে একটা ক্যারিয়ার লাগে। এই জায়গায় তারা কিভাবে করবেন। তবে যাই হোক, আমি একটা কারণে আশাবাদী করছি, আমি খুব বেশি আশাবাদী না হুইপিং নিয়ে, হয়তো তারা হ্যাঁ না। আবার আর একটা জিনিস আছে, যেহেতু আর্টিকেল 70 নিয়ে আমাদের এখন, যদিও এখনও বাতিল হয় নাই, সেক্ষেত্রে হয়তো এমপিরা স্বাধীনভাবে কথা বলতে পারবেন। তবে তারপরে হচ্ছে কি, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বাংলাদেশের যে রাজনৈতিক কাঠামো, তার মধ্যে ওই দলের বাইরে যেতে পারবে না, সাইকোলজিক্যালি যেতে পারবে না। কারণ হচ্ছে একটা খাঁচার মধ্যে বন্দি পাখি, ওকে যদি আপনি ছেড়ে দেন, ছেড়ে দেওয়ার পরে ওকে আপনি ছেড়ে দিলেও ও বিশ্বাস করতে পারবে না সে স্বাধীন, পারবে না, কারণ স্ট্রাকচারটা এরকম, তার মেন্টাল স্ট্রাকচারটা এরকম। আর একটা জিনিস এটাও তারা ভালো করে জানে যে আমাদের দলগুলো এত বেশি পরিমাণ ক্ষমতাবান এবং দলীয় প্রধান এত বেশি ক্ষমতাবান এবং প্রভাবশালী, একটা এমপির পক্ষে খুব বেশি বিপ্লবী হয়ে দলের বিরুদ্ধে গিয়ে উনি পরবর্তীতে নমিনেশন পাবেন কিনা সেই কথাটা তো মাথায় রেখে কাজ করতে হয় তাকে। এই জায়গাটার তো পরিবর্তন আনার কথা অন্তর্বর্তী সরকারের সময় আমরা বহুবার শুনেছি। সেটা জুলাই জাতীয় সনদেও বিষয়টা ছিল, যেটা নিয়ে গণভোট হলো এবং বলা হলো যে গণভোটে যেই বিষয়গুলো মানে গ্রহণ করা হয়েছে সেইটা সংবিধান সংশোধন পরিষদে গ্রহণ করা হবে। বিএনপি সংবিধান পরিষদে শপথ নেয়নি, জামাত এবং এনসিপি বা তাদের সঙ্গে যারা আছে তারা নিয়েছে। এই যে বিএনপি নিল না, এবং বিএনপির পক্ষ থেকে যুক্তি দেওয়া হয়েছে যে এটা তো সংবিধানে নেই, সংবিধানে আসবে তারপরে আমরা করব, জামাত নিয়েছে, এখানে কি কোনো সংকট দেখা দেবে? সংকট দেখা দেবে মানে হইচই হবে। আমি যেটা বলি, আমি যদি এক কথাই বলি, বিএনপির পজিশন ঠিক আছে। আপনি একটা জিনিস দেখবেন যে জাতীয় ঐকমত্য কমিশনের, আমি গণভোট নিয়ে একটা কথা বলি, এই গণভোটটা যেভাবে যে ব্যবস্থায় হয়েছে, গণভোট কখনো আগে হয় না। আগে সংসদীয় দলের নেতারা, নির্বাচিত জনপ্রতিনিধিরা আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার পর জনগণকে দেয়। এটা আসলে ঘোরার আগে গাড়ি জুড়ে দেওয়া হয়েছে। এটা তো একটা অবিশ্বাসের জায়গা থেকে যে পার্লামেন্টারিয়ানদেরকে বিশ্বাস করছে না। আপনি বিশ্বাস না করে কি করবেন? আপনি জোর করে চাপিয়ে দিয়ে এটা একটা রাজনৈতিক ক্রাইসিস সৃষ্টি করতে পারে। কারণ হচ্ছে এনসিপি জামাত বলবে যে গণভোট হয়েছে, জনগণের মতামতকে মূল্যায়ন করা হচ্ছে না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে যেভাবে গণভোট করা হয়েছে এটাই আইন সিদ্ধ হয় নাই,
এটা সংবিধান বিরোধী হয়েছে। আমি এই সংবিধানের আলোকে যদি আপনি ধরেই নিলাম যে সংবিধানে নাই, তারপরেও আপনাকে কি হবে, আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি, তাহলে বুঝতে পারবেন, মানে পাঠকের ইয়ের জন্য। আপনি গ্রামের সমাবেশ দেখেছেন না? ধরেন কোনো একটা জায়গায় কোনো একটা ডিসপিউট হয়েছে, বিরোধ হয়েছে, সেই বিরোধ নিষ্পত্তির জন্য কি করেন জানেন? একটা সভা ডাকা হয়। সেই সভায় কী হয়? গণ্যমান্য ব্যক্তিকে ডাকা হয়। গণ্যমান্য ব্যক্তি থাকেন 15-20 জন থাকেন। এই মিস্টার মুকুল, এই জামিল, এই রতন রায় বসলো, চেয়ারম্যানের ওখানে বসলো, তার সঙ্গে বহু মানুষ বসে থাকেন, কিন্তু সাধারণ মানুষ, নিরক্ষর মানুষ, দরিদ্র মানুষ, সমাজের সকল অংশের মানুষ, নারী পুরুষ নির্বিশেষে, বাচ্চা কাচ্চা সবাই বসে থাকে। আমি এরকম অনেক বৈঠকে অংশগ্রহণ করেছি। তো থাকার পরে এই বিষয় নিয়ে প্রথমেই চেয়ারম্যান যেটা করেন, এই সমস্যা হয়েছে, ওখানে এই সমস্যা, তাহলে কি করা যায়? এই বলেন তো জামিল ভাই, বলেন তো আপনি কি, মাস্টার সাহেব আপনি বলেন তো, আরেকজনকে বলে, এইভাবে সবার মতামত নিয়ে চেয়ারম্যান কনসাইজ করে একটা জায়গায় আসেন। তাহলে আমরা এই জায়গাটায় এই টিউবওয়েলটা এখানে দিব, গ্রামের লোকজন করে এখানে আসলে এই লোকের উপকার হবে, ওখান থেকে ওই উপকার হবে, এই রাস্তা এদিক থেকে আসবে, সুতরাং আমরা সবাই তাহলে সব আলোচনা করে। এর মধ্যে কিন্তু বিরোধী পক্ষও থাকে, চেয়ারম্যানের বিপক্ষের লোক থাকে, তিনিও থাকেন, তর্কাতর্কি হয়, উত্তপ্ত বাক্য বিনিময়, কিন্তু একটা জায়গায় আসে কয়েক ঘন্টা পরে। চেয়ারম্যান সেখানে খুব কম কথা বলেন, নিজেদের মধ্যে কথা বলার পরে যখন আসার পরে তখন চেয়ারম্যান সবাই বলে যে তাহলে সবার কাছে শুনে আমরা এই কথা কি একমত হতে পারি কি না? বলে হ্যাঁ একমত। আচ্ছা তাহলে শোনো, এই যে আমরা 20 জন, এই যে এই সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছে, তোমরা এখানে কি বলতেছো? এরপরে সে পাবলিকের কাছে যায় যে তোমরা বলো যে এই যে এতগুলো মানুষ এই কথা বলে সবাই আমরা এক হয়েছি, এই কথাটা ঠিক আছে কিনা? তখন সবাই চিৎকার করে বলে হ্যাঁ ভাই ঠিক আছে ভাই, হয়েছে ভাই হয়ে গেছে। 2-1 জন হয়তো ডিসেন্টিং ভয়েসে বলে না এটা হয় না, হয়নি, তো তাহলে তুমি করো, তাহলে তুমি করো। তো তখন হয় কি, যিনি না বলেন ওই হায়ের তোরেও না থাকে না। একই ঘটনা 1991 সালে হয়েছিল। আমরা যখন চার জোটের রূপরেখা ছিল যে সংসদীয় গণতন্ত্রতে আমরা ফিরে যাব, বিএনপি প্রথমে রাজি ছিল না, তারপরে বিএনপি রাজি হয়েছে এবং সেখানে সংসদে আলোচনা হয়েছে, সংবিধানে একটা সংশোধনের প্রস্তাব এসেছে, বিলটা পাশ হয়েছে। হওয়ার পরে সেই সংবিধান সংশোধনী বিলটা দ্বাদশ সংশোধনী পাশ হয়েছে, পাশ হওয়ার পরে গণভোটে দেওয়া হয়েছে। এখন আপনি জনগণকে একটা ইস্যুতে, কিন্তু গণভোটে একটা ইস্যুতে এনারা 84টা পয়েন্টে দিয়েছেন, 84টা কত, 80-র উপরে। আচ্ছা আপনাকে একটা কথা বলি, উনি বলছেন যে ইন্টারনেট কখনো বন্ধ হবে না, এটা গণভোটের বিষয়, আপনি বলেন এটাকে সংবিধানের বিষয়। আমি অদ্ভুত, মানে আমার কাছে অবাক লাগে, সংবিধানকে একটা কি। আচ্ছা আমরা একটা হাইপোথেটিক্যাল একটা কথা বলি, যদি চিটাগাং হিল ট্র্যাক্স বা কোনো একটা জায়গায়, বাংলাদেশের কোনো জায়গায় হানাহানি মারামারি লেগে গেল, কাটাকাটি লেগে গেল, তখন কি সরকারকে, যিনি সরকারে থাকবেন, যেই সরকারে থাক, জামাত থাক, বিএনপি থাক, এনসিপি থাক, যে সরকার থাক, তাকে কি ইন্টারনেট বন্ধ করতে হতে পারে না? এটা তো এক্সিকিউটিভ কাজ, কখন বন্ধ করতে হবে না হবে এই অথরিটি তো সরকারকে দিতে হবে। সরকার যে সবসময় ইল ইন্টেনশনে বন্ধ করে তা তো না। আমি ধরেই নিলাম যে হচ্ছে ইন্টারনেট বাংলাদেশে মৌলিক মানবাধিকার হিসেবে স্বীকৃত, কিন্তু কিছু ক্ষেত্রে তো আবার কনস্টিটিউশনই বলছে যে কখন মৌলিক অধিকার, লিমিটেড, সাবজেক্ট টু লিমিটেড রেস্ট্রিকশন। আপনি এটা হ্যাঁ। গণভোটে দিয়ে পাবলিককে দিয়ে অ্যাপ্রুভ করেন, এটা আপনি বন্ধ করতে পারবেন? আচ্ছা তারপরে আমি আর একটা কথা বলি, বা বন্ধ রাখার কোনো একটা অপশন যদি আমি কনস্টিটিউশনে রাখি, তাহলে তো এটা কন্ট্রাডিক্ট করছে, আমি তো পাবলিককে বিশ্বাস করলাম। আপনি বিশ্বাস না, দ্বিতীয়ত যে তাহলে তো পাবলিকের সঙ্গে কনস্টিটিউশনে লেগে গেল মারামারি, তাই না? আচ্ছা পাবলিক কি কনস্টিটিউশন বোঝে? বাংলাদেশের কয়টা মানুষ কনস্টিটিউশনটাকে চেহারায় দেখেছে? আমি একটা প্রশ্ন করতে চাই, কয়জন জানে সংবিধান? এই যে যারা সংবিধান নিয়ে এত বাংলাদেশে এখন প্রত্যেকেই সংবিধান বিশেষজ্ঞ, সংবিধান বোঝেন এরকম লোক বাংলাদেশে নাই। আমি বলতে চাই কয়টা মানুষের সংবিধানটা দেখছে? যেন 72 সংবিধান নিয়ে একটা ভালো রকমের সমালোচনা আছে, কজন 72 সংবিধানটা পড়েছেন রে ভাই? পড়েছেন? পড়েন না কিন্তু। ওই বলতেছে, একজন বলতেছে যে একটা ছেলে, হাদি ছেলেটা মারা গেছে, আমি ছেলেটার জন্য খারাপ লাগে আমার, যে ছেলেটা মানে বেশি মুখরা হয়ে হয়তো মারা গেল কিনা, ভিকটিম হলো কিনা, ওকে আমি মানে বলির পাঠা বলি আর কি, এত সিচুয়েশনের। ওই ছেলেটা একদিন একটা কথা বলছিল যে ভারত লিখে দিছে, দিল্লি লিখে দিল, আমাদের সংবিধান হয়ে গেল। এই যে কথাগুলো বলা হয়, শুধু ও না, হ্যাঁ, সেটাকে আল্লাহ জান্নাত বাসী করুক। এই যে ছেলেপেলেরা, এরা তো জানে না, এদেরকে শেখানো হয়েছে। আমি এই ছেলেপেলেদেরকে কোনো দোষারোপ করি না, আমি এই ছেলেপেলেদেরকে, এনসিপির যে ছেলেপেলে এগুলো, এই ছেলেপেলেদেরকে আমি কোনো রকম দোষারোপ করি না। এই ছেলেপেলেদেরকে নষ্ট করছে আমাদের সিনিয়ররা, আমাদের যে বড় বড় লোকজন যারা তত্ত্ব, আমি ওদের কথার ল্যাঙ্গুয়েজ দেখে আমি বলতে পারি যে কার ল্যাঙ্গুয়েজ এটা। তোতা পাখির মতো শেখানো। আপনি উমা ফাতের একেবারে একটা কথা লক্ষ্য করেছেন, ডাকসুর আগে পরে উনি একটা কথা বলেছিলেন যে এই ছেলেপেলেদের গোড়া ঘেটে দেখেন ওরা অনেক গভীরে।
এই ছেলেপেলেগুলোকে দাবার গুটি হিসেবে ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, তারপর গণভোটের কথা বলছেন। গণভোটে কি বলছেন? ডেপুটি স্পিকার পদে বিরোধী দল করে থাকতে হবে। আচ্ছা, অদ্ভুত বিষয়। এটা কি এই গণভোটে দেওয়ার বিষয়? আচ্ছা, আরও বিষয় আছে। সংসদীয় কমিটির সকল সভাপতি বিরোধী দলকে দিতে হবে। আচ্ছা, বিরোধী দল থেকে কেন দিতে হবে? যদি 10 জন বিরোধী দল না হয় ভোটে যদি দেখা গেল যে 290টা পাইছে রুলিং এক পার্টি আর 10 জন পাইছে বিভিন্ন পার্টির 10 জন, তাহলে আপনি 50টা স্ট্যান্ডিং কমিটি, তাহলে আপনি এটা কিভাবে পূরণ করবেন? এই যে উদ্ভট কথা, উদ্ভট প্রভিশন এখানে রাখা আছে। এটা কি গণভোটের বিষয়? এটা কার্যপ্রণালী ভিত্তিতে আছে। এবং আমাদের বিরোধী দল থেকে যে স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান, আপনি ভালো করে জানেন, আমরা ফিল্ডে একসঙ্গে কাজ করেছি। ওলি আহমেদ ছিলেন প্ল্যানিং কমিটির, মিনিস্ট্রি স্ট্যান্ডিং কমিটির, মিজান ছিল মৎস্য পশু, তাই না? আব্দুল মোমিন তালুকদার ছিলেন পরিবেশের। তো এই জিনিসটা তো আছে। দেখুন, আপনাকে একটা উদাহরণ দিই। সংবিধান বা আমি যেই পার্লামেন্টগুলো নিয়ে প্রশ্নও আছে সেখানেও কিন্তু বাংলাদেশে প্রথমবারের মতো মানে জাতীয় পার্টি বিরোধী দল হিসেবে তো অফিসিয়ালি ছিল, সেখান থেকে সরকারি হিসাব কমিটির সভাপতি হয়েছিল রুস্তম আলী ফরাজি। মানে আমাদের কাছে সামনে উদাহরণ আছে। তো এটাকে গণভোটে দেওয়ার কি আছে? আচ্ছা, তারপরে কি বলা হয় যে একই ব্যক্তি রুলিং হতে পারে, লিডার অফ দ্য হাউস আর হতে পারে প্রাইম মিনিস্টার। এটা সংবিধানের কোনো জায়গায় নাই। এই যে সংবিধানকে দোষ দেওয়া হয়, সংবিধানের কোনো জায়গায় নাই। এই ছেলেপেলেগুলো জানে না, এই ছেলেপেলেগুলো মিসগাইড করা হয়েছে। যারা এবং প্রধানমন্ত্রী নিয়োগের যে অপশনটা এখনো সংসদে আছে, যে রাষ্ট্রপতি তাকে প্রধানমন্ত্রী হিসেবে সরকার গঠনের আমন্ত্রণ জানাবেন যিনি সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন। তো যিনি সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন তিনি তো নেতা। এক্স্যাক্টলি। আর দ্বিতীয়ত আরেকটা বিষয় আছে, আপনি দেখবেন যে উনি লিডার অফ দ্য হাউস, যদি লিডার অফ দ্য প্রাইম মিনিস্টার অ্যান্ড লিডার অফ দ্য হাউস হন, এটার সুবিধাটা হচ্ছে কখনো কখনো প্রশ্ন আসবে, লিডার অফ দ্য হাউসকে প্রশ্নের উত্তর দিতে হবে, প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর আছে। আচ্ছা, এখন এমন একটা প্রশ্ন করা হলো, ইমিডিয়েটলি লিডার অফ দ্য হাউস উত্তর দিতে পারলেন না, কারণ উনি প্রধানমন্ত্রী নন, উনি এক্সিকিউটিভের অনেক কিছু জানেন না। তখন কি হবে? তাই না? শুধু মানে এই যে প্রভিশনগুলো, এগুলো তো দলীয় সিদ্ধান্ত করা, এগুলো তোর জন্য তো কোনো আইনি কোনো কাঠামো বা সাংবিধানিক ব্যবস্থা নয়। আচ্ছা, এটা ট্র্যাডিশন, একটা বড় শক্তিশালী জিনিস কিন্তু। হ্যাঁ, অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস। যেমন প্রধানমন্ত্রীর জন্য প্রশ্নোত্তর পর্ব, এই যে 96-এর পার্লামেন্টে, 7ম পার্লামেন্টে ইন্ট্রোডিউস করা হলো, কতদিন পরে, প্রায় 10-15 বছর পরে বোধহয় কার্যপ্রণালী বিধিতে এটা অন্তর্ভুক্ত করা হয়। কেন করা হয়? যে দেখা হচ্ছে যে এটা আমরা আগে ট্রায়াল অ্যান্ড বেসিসে যাই, কোথায় কোন ভুল আছে, সেই ভুলটাকে অ্যাডজাস্ট করে তারপরে একটা জায়গায় আসার পরে সেটি সংবিধানে বা কার্যপ্রণালী বিধিতে আনা হয়। আপনি কার্যপ্রণালী বিধি তো সংবিধানের অনেক নিচে, সেখানে একটা প্রভিশন আনার জন্য যদি আমার প্রায় 1 যুগের বেশি অপেক্ষা করতে হয়, তাহলে আপনি এই যে উদ্ভট সব প্রপোজিশন এই গণভোট নিয়ে কী হবে জানেন? এখন হবে কি, প্রথম কথা আসবে যে বিএনপি এই সংবিধান সংস্কার কাউন্সিলের শপথ না নিয়ে জুলাই সনদকে তারা অশ্রদ্ধা করেছেন বা বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন। কিন্তু বিএনপি তো শুরু থেকেই বলেছে তারা, এবং সালাউদ্দিন আহমেদ এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রেস কনফারেন্স করে বলেছেন আলোচনার মধ্যে সংবিধান সংস্কার কাউন্সিল ছিল না, এটা আলোচনায় ছিলই না, সর্বশেষে এটা ঢুকিয়ে দেওয়া হয়েছে। তো এবং মির্জা ফখরুল ইসলাম বলেছেন যে আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে রাজনৈতিক ব্যবস্থার সঙ্গে। তাহলে বিএনপি কেন এটা মানবে? এবং সে 31 দফা দিয়েছে, সে 31 দফার সে লেগে থাকবে। কারণ 31 দফায় যদি লেগে থাকে তাহলে কিন্তু জুলাই সনদের অনেক কিছু বিধি যেগুলো আছে বা প্রভিশন আছে, এগুলো অ্যাডজাস্ট হয়ে যায় ইনস্টিটিউশনাল জায়গায়। হ্যাঁ, পলিটিক্যাল কথা সেটা আলাদা কথা, কিন্তু হয়ে যায়। এবং এটারও একটা রাজনৈতিক দিক আছে। জুলাই সনদটাকে বা জুলাইয়ের এই ইস্যুটাকে ক্যাপিটালাইজ করে 2টা দল, জামাত এবং এনসিপি। আপনি একদম যদি আপনি সোজাসাপটা হেডলাইনে বলেন, জুলাই মানেই হচ্ছে জামাত এবং এনসিপি মেন বেনিফিশিয়ারি, বিকজ দে ওয়ান্ট টু সি ইট ইজ দেয়ার প্রপার্টি, যেমন আওয়ামী লীগ 71-কে ভাবত। এনসিপি জামাত দে আর প্লেইং দ্য সেম প্লে বুক প্লেড বাই আওয়ামী লীগ অ্যান্ড হাসিনা। হ্যাঁ, ওরা 1971-কে আওয়ামী লীগ একেবারে তাদের দলীয় প্রপার্টি বানিয়েছিল। হ্যাঁ, এবং ঠিক 71-কে কাউন্টার করার জন্য জামাত এবং এনসিপি এই 24টাকে তারা পলিটিক্যালি এটা তাদের মনোপলাইজ করতে চায়। কোনো কিছু হলে আপনি 24 আর ফ্যাসিবাদে পড়ে যাবেন, একই প্লেবুক। কিন্তু বিএনপি তাহলে একটা এত বড় দল সে কি ওই জুলাইয়ের ওই ভিতরে ঢুকবে? কারণ বিএনপির ফাউন্ডেশন, তারা ভালো করে জানে রাজনৈতিকভাবে টিকতে গেলে কেন জুলাই নিয়ে জামাত এবং এনসিপি করছে।
কারণ হচ্ছে রাজনীতিতে আপনাকে প্রাসঙ্গিক থাকতে হলে আপনার কন্ট্রিবিউশন থাকতে হবে এবং আলোচনায় থাকতে হবে, এটাই হলো বিষয়। বিএনপির ফাউন্ডেশন দেখুন, স্বাধীনতার ঘোষণা নিয়ে জিয়াউর রহমান এবং নিয়ে প্রশ্ন থাকতে পারে, বঙ্গবন্ধু নিয়ে প্রশ্ন থাকতে পারে, কিন্তু বিএনপির ফাউন্ডেশন কিন্তু 1971 মুক্তিযুদ্ধ, কারণ জিয়াউর রহমান একজন মুক্তিযোদ্ধা এবং একজন সফল রাষ্ট্রপতি, এটা বিএনপির ফাউন্ডেশন। এবং খালেদা জিয়া তারপরে একজন সাকসেসফুল, তাদের ভাষায় দেশনেত্রী, আপসীন নেত্রী। যদি এই শব্দটা নিয়ে আমার কিছু আপত্তি আছে, কারণ কোনো রাজনৈতিক নেতা কখনো আপসীন হন না, ওনাদেরকে আপোষ করে চলতে হয়। জীবন যেমন প্রতিটা মুহূর্তে আপোষ করতে হয়, জীবনের অপর নাম হচ্ছে ইট ইস এ কন্টিনিউয়াস কম্প্রোমাইজ। উনিও কম্প্রোমাইজ করেছেন, ওনাকে করতে হয়েছে, প্রতিটা নেতাকেই করতে হয়, প্রতিটা মানুষকে কম্প্রোমাইজ করতে হয়। সো এই যে কথাটা, এটা একটা পপুলিস্ট আইডিয়া, উনি আপোষ করেননি। হ্যাঁ, উনি একটা জায়গায় আপোষ করেননি, এরশাদ সাহেবের সঙ্গে আপোষ করেননি। ওনাকে সরকার চালাতে গেলে আপোষ করতে হবে না। খালেদা জিয়া যখন ফারাক্কা ব্যারেজ, ফারাক্কা পানি নিয়ে ঝামেলা হলো, উনি বললেন যে আমরা এই জাতিসংঘে আলোচনা করব। আলোচনা আসার পরে ওনাকে জিজ্ঞেস করা হলো, আপনি কি তুলেছিলেন আলোচনা ফারাক্কার পানি? বললো আমি ভুলে গেছিলাম। উনি কি ভুলে গেছিলেন? উনি কি অত মূর্খ? ওনাকে মাথাটা নেই, ওনাকে কম্প্রোমাইজ করতে হয়েছে। উনি জানেন যেটা করলে কী ফলাফলটা হবে। মানে আমরা আবার একটু সংসদে ফিরি। জি। সেটা হচ্ছে দীর্ঘ বেশ অনেকটা বছর শক্তিশালী বিরোধী দল পার্লামেন্টে ছিল না। সর্বশেষ যদি বলি, নবম সংসদে বিএনপি ছিল, তাও পুরো সংসদে তারা নিয়মিত উপস্থিত থাকতো না। যেদিন থাকতো এক ধরনের একটা আলোচনা বা নানান ধরনের, মানে সংসদ যেটাকে আমরা সাংবাদিকতার ভাষায় বলি প্রাণবন্ত, সেটা দেখতে পেয়েছি। এবার কি মনে হয় যে এই যে সংখ্যার দিক থেকেও বিরোধী দলের আসন বেশ বেশি, এইবার কি ওই জায়গাটা প্রাণবন্ত হবে? হ্যাঁ, প্রাণবন্ত হওয়ার দুটো স্পেস আছে। আমি এটাকে একটু ভেঙে চলতে চাই। যদি আপনি প্রাণবন্ত বলতে চান যে আমরা ওই আগে যেমন দেখতাম বিএনপির সময় আওয়ামী লীগ এক ভাঙাচোরা করে চিৎকার চেঁচামেচি করে ওয়ার্কআউট করে শেষ করে দিত, আবার আওয়ামী লীগের সময় বিএনপি করতো, এটা একটা প্রাণবন্ত। এটা প্রাণবন্ত নয়। প্রাণবন্তটা বেশিটা এই জায়গায় যে সেটি হচ্ছে যে আমি হাউসে থাকবো এবং সরকারকে টু দ্য পয়েন্ট, যেমন আমি একটা এমপির কথা আমি বারবার করেই বলি, যেমন রুমিন, আপনি দেখেছেন রুমিন একজন এমপি, ফজলুল আজিম 9 পার্লামেন্টে মানে স্বতন্ত্র সংসদ সদস্য ছিল, এবং 2006-এও একজন এমপি, এই যে বঙ্গবীর কাদের সিদ্দিকী। মানুষের মানে কোয়ালিটি, হাউসের ডিবেটের কোয়ালিটি নির্ভর করে কোয়ালিটি অফ দি এমপিস, নট অন দ্য নাম্বার। আচ্ছা, এখন ওই সময় কিন্তু সংসদে আমরা দেখতাম যে কয়েকটা দিন চলতো হুরাঙ্গামা, তারপরে কিন্তু সবাই সেটেল করে আবার একটা আলোচনায় আসতো। আচ্ছা, এবার যেটা হবে, এবারও সংসদে প্রাণবন্ত হবে বলে আমার কাছে মনে হয়। প্রাণবন্ত দুই দিক থেকে। এইখানে জামাত যেটা করবে, জামাত যে খুব বেশি ভায়োলেন্ট আচরণ করবে তা আমার কাছে মনে হয় না। জামাত মনে করে যে সে যদি ভায়োলেন্ট আচরণ করে বা আনরুলি আচরণ করে, তারা তো নেক্সট ক্ষমতায় যেতে চায়, এরকম একটা স্বপ্ন তাদের আছে এবং তারা এটা মনে করতেই পারে। রাজনৈতিক দল ক্ষমতায় যেতে চাইবে, আশা করবে, এটাই স্বাভাবিক তাদের। তো সেই কারণে জামাত খুব বেশি বিতর্কিত কাজ এখানে করবে না। তবে বিরোধী দল হিসেবে তারা মোটামুটি বিএনপিকে একটা চাপের মধ্যে রাখবে। যত কাজ করবে জামাত, যে কাজটা করবে, যেটা এর আগে বিএনপি করতো, বিএনপি সকল আনপপুলার কাজগুলো, রাস্তায় ভায়োলেন্স, মারামারি, বোম মারা, যা কিছু জামাত শিবিরকে দিয়ে করাইতো। সত্য কথা বলতে গেলে আমরা নিজে দেখেছি তো, জামাত এই কাজগুলো, আনপপুলার কাজগুলো এই এনসিপির ছেলেপেলে বা অন্যান্য ছেলেপেলেদেরকে দিয়ে করাবে। হাউসের মধ্যে যেটা হবে, এনসিপির ছেলেপেলেরা দেল বি মোর ভোকাল। এবং তার অন্যতম বিষয় থাকবে, প্রথম কথা হচ্ছে, এবার দেখবেন আপনি খেয়াল করে, আমার কাছে মনে হয়, হতেও পারে নাও হতে পারে, রাষ্ট্রপতির ভাষণের মধ্যে হয়তো তারা ওয়াকআউটও করতে পারেন, অথবা হইচই চিৎকার চেঁচামেচি করে ওনার ইমপিচমেন্টের দাবি করতে পারেন, যেটা নাহিদ তৈরি একটু ইন্ডিকেশন দিয়েছেন যে আমরা তাকে ইমপিচ করা উচিত। হ্যাঁ, তো এই ইস্যু দুটো থাকবে। এক হচ্ছে ওই কনস্টিটিউশনাল মানে ওই কাউন্সিলের শপথ নেওয়া হয় নাই, সেটা নিয়ে বলবে, বিএনপিকে বলবে যে এটা জুলাইয়ের অভ্যুত্থানের সঙ্গে, চেতনার সঙ্গে। এই নাহিদের ইমপিচমেন্টের কথা প্রসঙ্গে সরি আমি একটু ইন্টারাপ্ট করলাম। সেটা হচ্ছে যে কেউ চাইলে তো ইমপিচমেন্টের দাবি তুলতে পারে না, সেটারও একটা প্রক্রিয়া আছে। আমি বললাম ইমপিচমেন্টের দাবি উঠলো, মানে এটাও কি তাহলে এক ধরনের রাজনৈতিক বা সংসদীয় রাজনীতির অপরিপক্কতা, নাকি মাঠের বক্তব্য? এটা মাঠের বক্তব্য। কারণ যেহেতু হয় কি, মানে এনসিপি বা জামাতের একটা বড় সফলতা কি জানেন, এটা ইউনূস সাহেবের সফলতা হচ্ছে সংস্কার নামক শব্দটাকে মানুষকে খাওয়াইতে পারছেন। কিন্তু সংস্কারটা করে যে, সংস্কার মানে আমি যেটা বুঝি যে আগে খারাপ ছিল, তার চেয়ে ভালো কিছু হবে। কিন্তু যে সংস্কার প্রস্তাব গণভোটে দেওয়া হয়েছে, বাংলাদেশের আগের ব্যবস্থাটা সেটা অনেক বেশি খারাপ হবে, অনেক খারাপ হবে।
আমি আপনাকে টু দ্য পয়েন্ট একটা একটা করে ধারাকারও বলে দিতে পারবো, এখন সময় কম যেহেতু। আপনি যদি কোনোদিন আলোচনা করেন আমাকে ডাকবেন, আমি ধারা অনুযায়ী বলে দেবো যে কোন অনুচ্ছেদে বা কোন ধারা অনুযায়ী কী প্রতিমা। যেমন 70 অনুচ্ছেদের কথা বলা হলো, 70 অনুচ্ছেদ যদি বাংলাদেশে না থাকে, বাংলাদেশে করাপশনের একটা নতুন অ্যাভিনিউ তৈরি হবে, বাংলাদেশের সরকার থাকবে না। হর্স ট্রেডিং। ইয়েস। এবং আপনি যদি মনে করেন যে উন্নত বিশ্বের কথা বলেন, উন্নত বিশ্বে কেন করা হয় জানেন? এটা হচ্ছে এমপিদের 2 নম্বরই করে বৈধতা দেওয়ার জন্য। আমেরিকার কংগ্রেসের কথায় যদি আপনি বলেন, ইসরায়েল লবি একটা থাকে, মিডল ইস্ট লবি একটা থাকে, এরা প্রত্যেকটা কংগ্রেসম্যানরা এই সকল দেশের কাছে পয়সা ঘুষ খায়, এরা সিম্পলি ঘুষ খায়। একটা লবি দিয়ে, অফিস দিয়ে ঘুষটাকে তারা লবি বানায়, কারণ তারাই হচ্ছে মুরব্বী, তাদেরকে কেউ কন্ট্রোল করতে পারবে না। কিন্তু বাংলাদেশে যদি আপনি 70 তুলে দেন, তাহলে এখন তো ধরেন আইন পাশ করার ক্ষেত্রে দলীয়, মানে আপনি যদি স্বৈরতান্ত্রিকতা বলেন, আমি এটাকে অস্বীকার করব না, ঠিক আছে, কিন্তু তাতে করাপশন থাকে না, কিছু ফি এক্সেপশন ছাড়া দলীয় স্বৈরতন্ত্র থাকে। এখন একটা বিল পাস করতে গেলে, ধরেন ব্যাংকিং আইন সংশোধন হবে, দেখবেন ব্যাংকের সেক্টর লোকেরা ঘুষ দিয়ে তাদের নিজেদের জিনিসগুলো ভেতরে ঢোকাবে, ঢুকে আইনটা পাস করে নেবে। হাউজিংয়ের কমিটিতে বিল পাস করবে, তারা ওখান থেকে ঘুষ খাবে, ঘুষ খেয়ে এমপি কিনে নেবে। রুলিং পার্টির লোকেরা রুলিং পার্টির এগেনস্টে ভোট দেবে টাকা খেয়ে, কারণ ওই লবির জায়গায়। বাংলাদেশে একটা করাপশনের অ্যাভিনিউ ওপেন করা হবে। আরও একটা হবে কি, বিভিন্ন দেশের এমবেসি, হাই কমিশনের লোকেরা এই এমপিদেরকে কিনবে। আমেরিকানদের কারো কিনতে পারবে না, আমেরিকানদের, ব্রিটেনদের কেন ওপেন, তাদেরকে কেউ কিনতে পারবে না, ওরা সবার উপরে আছে। আমার দেশের কোনো ইন্টারেস্ট, একটা সরকার যদি সেই দল খুব বেশি অ্যাগ্রেসিভ না হয়, মানে মানুষের ইন্টারেস্টের জায়গায় আইন পাস করতে পারবে না, এবং এটা করাপশনের একটা নিউ অ্যাভিনিউ ওপেন হতে যাচ্ছে। আমি আপনাকে মানে আমার আশঙ্কার জায়গাটা বললাম, কারণ আমি এমপিদের কাছে, আমি ধরেন এত বছর ধরে এমপিদের দেখি, তাদের মাইন্ডসেট আমি জানি, একটা শব্দ কীভাবে এদিক ওদিক হয়। এবং রুলিং পার্টি আওয়ামী লীগ, বিএনপি, জামাত যতই মারামারি করুক, স্ট্যান্ডিং কমিটিতে যে তারা এক, এটা আপনি দেখেন নাই? তাদের মধ্যে কোনো ডিফারেন্স আছে? কোনো ডিফারেন্স নাই। এটা তো মানুষ জানে না। আমরা যখন লিখবো তখন মানুষ জানবে, বলবো আস্তে আস্তেই বলবো, অসুবিধা। সব বলে ফেললে তো আর আপনি আরেকদিন ডাকবেন না আমাকে, হ্যাঁ। তো সেই জন্য শেষ করে ফেলবে। আর্টিকেল 70 বাংলাদেশে থাকতে হবে। এখন আমরা ওই জায়গায় যাই নাই, এখনও যাই নাই। আগে হাই কমিশন চালাইতো, এখন বাংলাদেশ চালায় একটা মানে এমবেসি। এই তো। আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে এসেছি। একদম সর্বশেষ আপনার কাছে জানতে চাইব, ত্রয়োদশ সংসদের জন্য কেমন স্পিকার এবং ডেপুটি স্পিকার আপনি আশা করেন? আমার কাছে মনে হয় স্পিকার, ডেপুটি স্পিকার দুজনই ভালো হবেন, কারণ আমরা যেসব নাম শুনেছি তার মধ্যে যদি সিনিয়র জনের কথা, মঈন খানের নাম শুনছি, হবেন কিনা আমি জানি না, সত্যি কথা। যদি হন তাহলে ভালোই হবেন। উনি ভদ্রলোক মানুষ, সিনিয়র মানুষ, আগে এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, একটা ম্যাচুরিটি আছে, তার ভদ্রতাও আছে, মানুষের কাছে অ্যাকসেপ্টেন্স আছে। দেখুন, স্পিকার হতে হয়, স্পিকার হি ইজ দি সিম্বল অফ ন্যাশনাল ইউনিটি। দেখুন, এত স্পিকার আছে বাংলাদেশে, শেখ রাজ্জাক আলীর কথা কিন্তু এখনও বলা হয়। কেন বলা হয় আমি উদাহরণটা বলছি। স্পিকার হবার পরে 96 ভোটে বিএনপি হেরে যাওয়ার পরে শেখ রাজ্জাক আলী বসলেন আসনে। বসার পরে তার মূল কাজ ছিল স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচন করা। বেগম খালেদা জিয়া দাঁড়ালেন কথা বলার সময় ভোটের নির্বাচনের আগে। উনার নিজের দলের এমপি, উনি কিন্তু তখন ইলেক্টেড, উনি নিজের দলের এমপি নির্বাচিত হয়ে বিএনপির খালেদা জিয়ারকে মুখের উপরে বলে দিলেন যে বিরোধী দলীয় নেত্রী, মাননীয় বিরোধী দলীয় নেত্রী, আপনাকে আমি ফ্লোর দিতে পারবো না। আমার এখন একটা মাত্র কাজ, স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচন করে চলে যাও, আমি কোনোভাবে আপনাকে ফ্লোর দিতে পারবো না। এইরকম হাইটের একজন মানুষ ছিলেন। আচ্ছা, তো আমার কাছে মনে হয় যে সামনে শুধু যে উনি না, আরেকজনের নামও শোনা যাচ্ছে, উনি একটু ইয়াং মানুষ, লেখাপড়া জানা মানুষ। বিএনপি এখন নাম বলবে না, বিএনপির নাম বলবে না, কিন্তু আমরা যতটুকু জানি যে ইউজুয়ালি যেটা হয়, আপনি দেখেছেন যে স্পিকার নির্বাচনের 1.5-2 ঘন্টা আগে নামটা যায়। আমরা তো বসে থাকি কখন কোন জায়গায় নামটা আসলো। বিএনপি একটু গোপনে রাখবে, এবং আমার মনে হয় যে ভালো একজন স্পিকারই হবেন, খুব বেশি বিতর্কিত মানুষ হবেন না। কারণ হচ্ছে স্পিকার হচ্ছে রাষ্ট্রপতির আসনটায় কখনো কখনো তাকে বসতে হয়। কোনো কারণে রাষ্ট্রপতি মারা গেলেন বা পদ শূন্য হলো বা পদত্যাগ করলেন, সেখানে স্পিকারকে আসীন করতে ইমিডিয়েটলি, আমরা তো দেখেছি এটাই। তো জিল্লুর রহমান মারা যাওয়ার পর আব্দুল হামিদ সাহেব চলে গেলেন। দেখুন, সবসময় স্পিকারকে এমন একটা মানুষকে দেওয়া হয় যে মানুষের একটা ইমেজ ভালো, এটাই সরকারটা চেষ্টা করে। আর একটা অর্গান, তো সে অর্গানে মোটামুটি রুলিং, যিনি ক্ষমতার দলীয় প্রধান থাকেন, তার ট্রাস্টের একটা মানুষ দরকার হয়।
হাউস চালাতে যেমন দরকার হয়, এবার তো আরও হবে, কারণ এবার হাউসে বেশ হইচই হট্টগোল হবে, কারণ অনেকেই প্রসিডিউর জানেন না, সবাই হয়তো উঠে কথা বলতে চাইবেন, কিন্তু কথা বলার আগে বুঝতে হবে যে আমি কোন বিধিতে কথা বলবো, কখন কথা বলা যাবে, কখন কথা বলা যাবে না। সবাই এই ভুলটা করবেন, পয়েন্ট অফ অর্ডারের নামে এই শুরু হয়ে গেল, এটাই হবে, আপনি দেখবেন এটাই হবে। আস্তে আস্তে ঠিক হবে, সেটা ঠিক আছে, কিন্তু প্যান্ডেমোনিয়াম হবে। এবং হাউসে এইগুলো ঠিক করার জন্য যে পরিমাণ অফিসিয়াল যারা খুব অভিজ্ঞ, সেই লোকগুলোকে সাইড লাইনে রাখা আছে। সংসদ সচিবালয় খুব সুন্দর করে এই লোকগুলোকে আলাদা করে রেখেছে। তো হাউসে হইচই হবে, হওয়ার পরে একটা জায়গায় হয়তো ঠিক আসবে। আমরা আশা করি যে সংসদে আলোচনাটা হোক, ডিবেটটা হোক, যে সংসদের প্রাণ হচ্ছে ডিবেট, মারামারি চিৎকার চেঁচামেচি না, ওয়াকআউট নয়। ওয়াকআউট করবে না কেন? ওয়াকআউট হচ্ছে সংসদীয় ব্যবস্থার একটা অন্যতম ইনস্ট্রুমেন্ট, ওয়াকআউট করবে, কিন্তু ওয়াকআউটটা যেন ছেলে খেলা না হয়ে যায়। জাতীয় পার্টির দিক থেকে আমি কিন্তু প্রশংসা করি জাতীয় পার্টিকে, ওরা খুব বেশি ওয়াকআউট করতো না, যে ওয়াকআউটগুলো করতো খুব কোয়ালিটেটিভ ওয়াকআউট করতো, এটা কিন্তু সত্য। তো সেরকম আমি আশা করি যে হইচই হোক, রাজনীতিটা যেন রাস্তায় না আসে। বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় সমস্যা, সব কিছু সমাধান করতে চায় রাস্তায়। এই যে এনসিপি ছেলেপেলে, ছেলেপেলে, এরা কিন্তু রাজনীতি রাস্তায় রাখবে। এই রাস্তা থেকে সংসদে নিয়ে আসা দরকার। আমি আশা করব সকল দল একটা কাজ করুক, রাজনীতি থেকে রাস্তায় যেন না নেন। রাস্তায় আপনারা সমাবেশ করেন, কোনো অসুবিধা নেই, কিন্তু ডিবেটটা করেন একটা জায়গায়, সংসদে করেন, সেটাই আমাদের প্রত্যাশা, সেটা থেকেই আমাদের মুক্তি। ধন্যবাদ কামরুল রেজা চৌধুরী। আপনাকে ধন্যবাদ। সাংবাদিক কামরুল রেজা চৌধুরী কিছু আশার কথা বললেন, কিছু আশঙ্কার কথা বললেন, কিছু সংশয়ের কথা বললেন। আগামী সংসদ কেমন হবে বলে আপনি মনে করেন, আপনার কথাটাও আমরা জানতে চাই। চর্চার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনার মতামত জানান। চর্চার সঙ্গে থাকুন।